আসসালামু আলাইকুম সকলকে দ্য গ্রেট টিউটর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের 6 তারিখ শিল্প সংস্কৃতি পরীক্ষা। তো সেই পরীক্ষা উপলক্ষে আমি কিছু নমুনা প্রশ্ন তোমাদের জন্য তৈরি করেছি। আশা করি এই নমুনা প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে অধ্যয়ন করো তাহলে তোমার যে কোনোভাবে প্রশ্ন আসুক তুমি উত্তর দিতে পারবে। তো চলো আমরা শুরু করে ফেলি। তো এইখানে দেখতে পাচ্ছ যে প্রথম যে প্রশ্নটা আমি লিখেছি সেটা হচ্ছে দলীয়ভাবে প্রাথমিক বর্ণচক্রের রঙগুলো দিয়ে দ্বিতীয় স্তরের বর্ণচক্রের রঙগুলো তৈরি করে এবং তা বর্ণনা করো। এগুলো হতে পারে দলীয় কাজ বা একক কাজ, যে কোনোভাবে প্রশ্ন করে, কিন্তু মূল কথা হচ্ছে আমাদের প্রাথমিক বর্ণচক্রের রঙগুলো জানতে হবে এবং প্রাথমিক বর্ণচক্র দিয়ে কিভাবে দ্বিতীয় স্তরের বর্ণচক্রের রং তৈরি করা হয় সেই বিষয়টি ভালোভাবে অধ্যয়ন করতে হবে। তো চলো এটার এটার উত্তরগুলো ভালো করে দেখে নেই। তো দেখতে পাচ্ছ তোমাদের বইয়ে যখন এই 3 পৃষ্ঠা 4 5 পৃষ্ঠায় আসবে তখন এরকম ভাবে একটা বর্ণচক্র দেওয়া থাকবে। তো এই বর্ণচক্রের সম্পর্কে যে কথা বলা হয়েছে উপরে একটু ভালো করে পড়লেই তোমরা বুঝতে পারবে যে ছবি আঁকার জগতে বর্ণচক্রে প্রাথমিক রঙগুলো হলো লাল, নীল, হলুদ। অর্থাৎ এইটা হচ্ছে বর্ণচক্রের প্রাথমিক রং। এখানে লাল, নীল এবং হলুদ রং রয়েছে, এটা হচ্ছে প্রাথমিক রং। নীল আর হলুদ রং মিলে তৈরি হয় সবুজ। এখন যদি আমরা নীল এবং হলুদ রং মিলাই তাহলে সেটা হবে সবুজ। তো এখানে দেখতে পাচ্ছ নীল এবং এই যে হলুদ, এই নীল এবং হলুদ, এই যে হলুদ এবং নীল, এই নীল এবং হলুদ মিলে হয়েছে সবুজ। পরে লিখছে যে লাল আর হলুদ মিলে হয় কমলা। তো এখানে দেখতে পাচ্ছ লাল এবং হলুদ এই দুইটা যদি মিক্সড করা হয় তাহলে এই যে কমলা টাইপের রং পাওয়া যাবে। এবং লাল আর নীলে, অর্থাৎ এই লাল এবং নীলে হয় বেগুনি। এই যে এখানে বেগুনি রংটা দেখতে পাচ্ছ তোমরা, লাল এবং নীলে হয় বেগুনি। তো এইভাবে 3টি রং থেকে 6টি রং তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে প্রাথমিক বর্ণচক্র এবং এটা হচ্ছে দ্বিতীয় স্তরের বর্ণচক্র। একইভাবে আবার কতগুলো রং মিলে এইভাবে তৃতীয় স্তরের বর্ণচক্র তৈরি করা যায়। এখানে যে বিষয়গুলো লেখা আছে সেগুলো তোমরা ভালো করে দেখে নেবে। তো আশা করি তোমরা প্রথম প্রশ্নটা বুঝতে পেরেছো। তো দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ফুল, পাতা ইত্যাদির মাধ্যমে প্রাকৃতিক বর্ণচক্র। তো বিভিন্ন ধরনের ফুল এবং পাতা ব্যবহার করে প্রাকৃতিক বর্ণচক্র তৈরি করতে বলা হতে পারে। সেক্ষেত্রে আমরা যদি একটু উত্তরটা দেখে নিই তাহলে দেখতে পাচ্ছ এইখানে যে এই যে প্রাকৃতিক বর্ণচক্র, তো প্রাকৃতিক বর্ণচক্র মূলত ওই বর্ণচক্রের মধ্যে একটা বিষয় যেটা হচ্ছে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হবে। অর্থাৎ এখানে যদি লাল রং, ইয়েলো মানে হলুদ রং এবং সবুজ রং যদি থাকে, এইগুলার জন্য যেমন লাল পাতা, হলুদ পাতা, সবুজ পাতা, এরকম এক এক ধরনের পাতা বা এক এক ধরনের ফুল নিয়ে একটা বর্ণের চক্র তৈরি করা হলে সেটা হবে প্রাকৃতিক বর্ণচক্র। তো যদি পরীক্ষার মধ্যে প্রাকৃতিক বর্ণচক্রের কথা বলে তাহলে তোমরা এইভাবে দিতে পারো। তো আশা করি তোমরা এই বিষয়টিও বুঝতে পেরেছো। তো এখন পরের প্রশ্ন যদি যাই, সেখানে আছে যে দলীয়ভাবে রঙের গানটি গাও। তোমাদের বইয়ে যদি নিচে যাও, এই যে এখানে রঙের গানটি রয়েছে, এটা দলীয়ভাবে অথবা এককভাবে গাও, গেতে বলা হতে পারে বা তোমরা এটা ক্লাসে উপস্থাপন করতে বলা হতে পারে বা আবৃত্তি করতে বলা হতে পারে। তো দেখতে পাচ্ছ যে গানটা এরকম যে সে এক মজার খেলা, রঙের সাথে রং মিলিয়ে চলছে রঙের মেলা, সে এক মজার খেলা। নীল হলুদে সবুজ হবে
কালো লালে খয়েরি, সাদা কালো ছায়ের মতো রংটি হবে তৈরি। গোলাপি চাও লালে সাদা মেশাও না এবেলা, কমলা হবে লাল হলুদে বেগুনি লাল নীলে, ফিকে হবে সব গাঢ় রং একটু সাদা নীলে। এমনি করে চলছে মধুর রং বানানোর খেলা। তো এই হচ্ছে রঙের যে গানটি সেটি। তো আমরা পরের যে প্রশ্ন আছে সেটা দেখে নেব। দেখতে পাচ্ছ পরের প্রশ্নটা হচ্ছে বন্ধু খাতা উপস্থাপন করো। তোমরা জানো যে বছরের প্রথম থেকেই তোমাদের একটা বন্ধু খাতা তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল স্কুল থেকে, এবং যে বন্ধু খাতায় তোমরা বিভিন্ন বিষয় অঙ্কন বিভিন্ন বিষয় লিখে রাখতে, সেই বন্ধু খাতাটি হয়তোবা দেখতে পারে। তো এটার প্রতিও একটু নজর রাখতে হবে যে এই বন্ধু খাতাটি তোমাদের কমপ্লিট হয়েছে কিনা। তো এইখানে সেই বন্ধু খাতার বিষয়ে কথা বলা হয়েছে। তো এখন আমরা পরের প্রশ্নটা দেখব। পরের প্রশ্নটা হচ্ছে তুমি হয়তো রিক্সার পিছনে বিভিন্ন নকশা দেখে থাকবে, সেরকম আরো কিছু নকশা তৈরি করো। এরকম ভাবে নকশা তৈরির কথা বলতে পারে। তো এই নকশা তৈরির জন্য আমরা যদি দেখি, এই যে রিক্সার পিছনে বা রিক্সার মধ্যে বিভিন্ন ধরনের নকশা আমরা দেখতে পাবো। এইগুলা ছাড়াও আরো অন্যান্য যানবাহনেও বিভিন্ন ধরনের নকশা থাকতে পারে, যেই নকশাগুলো হয়তোবা তোমাকে পরীক্ষা এরকম ভাবে বা বিভিন্ন দলীয় কাজ বা একক কাজের মধ্যে বলা হতে পারে বিভিন্ন নকশা তৈরির জন্য। তো আশা করি এই বিষয়টাও তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্ন যদি আসি, আসসালামু আলাইকুম সকলকে, দ্য গ্রেট টিউটর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের 6 তারিখ শিল্প সংস্কৃতি পরীক্ষা। তো সেই পরীক্ষা উপলক্ষে আমি কিছু নমুনা প্রশ্ন তোমাদের জন্য তৈরি করেছি। আশা করি এই নমুনা প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে অধ্যয়ন করো, তাহলে তোমার যে কোনোভাবে প্রশ্ন আসুক তুমি উত্তর দিতে পারবে। তো চলো আমরা শুরু করে ফেলি। তো এইখানে দেখতে পাচ্ছ যে প্রথম যে প্রশ্নটা আমি লিখেছি সেটা হচ্ছে দলীয়ভাবে প্রাথমিক বর্ণচক্রের রঙগুলো দিয়ে দ্বিতীয় স্তরের বর্ণচক্রের রঙগুলো তৈরি করো এবং তা বর্ণনা করো। এগুলো হতে পারে দলীয় কাজ বা একক কাজ, যে কোনোভাবে প্রশ্ন করে, কিন্তু মূল কথা হচ্ছে আমাদের প্রাথমিক বর্ণচক্রের রঙগুলো জানতে হবে এবং প্রাথমিক বর্ণচক্র দিয়ে কিভাবে দ্বিতীয় স্তরের বর্ণচক্রের রং তৈরি করা হয় সেই বিষয়টি ভালোভাবে অধ্যয়ন করতে হবে। তো চলো এটার উত্তরগুলো ভালো করে দেখে নেই। তো দেখতে পাচ্ছ তোমাদের বইয়ে যখন এই 3 পৃষ্ঠা 4 5 পৃষ্ঠায় আসবে, তখন এরকম ভাবে একটা বর্ণচক্র দেওয়া থাকবে। তো এই বর্ণচক্রের সম্পর্কে যে কথা বলা হয়েছে উপরে একটু ভালো করে পড়লেই তোমরা বুঝতে পারবে যে ছবি আঁকার জগতে বর্ণচক্রে প্রাথমিক রঙগুলো হলো লাল, নীল, হলুদ। অর্থাৎ এইটা হচ্ছে বর্ণচক্রের প্রাথমিক রং। এখানে লাল, নীল এবং হলুদ রং রয়েছে, এটা হচ্ছে প্রাথমিক রং। নীল আর হলুদ রং মিলে তৈরি হয় সবুজ। এখন যদি আমরা নীল এবং হলুদ রং মিলাই, তাহলে সেটা হবে সবুজ। তো এখানে দেখতে পাচ্ছ নীল এবং এই যে হলুদ, এই নীল এবং হলুদ, এই যে হলুদ এবং নীল, এই নীল এবং হলুদ মিলে হয়েছে সবুজ। পরে লিখছে যে লাল আর হলুদ মিলে হয় কমলা। তো এখানে দেখতে পাচ্ছ লাল এবং হলুদ এই দুইটা যদি মিক্সড করা হয়, তাহলে এই যে কমলা টাইপের রং পাওয়া যাবে। এবং লাল আর নীলে, অর্থাৎ এই লাল এবং নীলে হয় বেগুনি। এই যে এখানে বেগুনি রংটা দেখতে পাচ্ছ তোমরা, লাল এবং নীলে হয় বেগুনি। তো
তো এইভাবে 3টি রং থেকে 6টি রং তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রাথমিক বর্ণচক্র এবং এটা হচ্ছে দ্বিতীয় স্তরের বর্ণচক্র। একইভাবে আবার কতগুলো রং মিলে এইভাবে তৃতীয় স্তরের বর্ণচক্র তৈরি করা যায়। এখানে যে বিষয়গুলো লেখা আছে সেগুলো তোমরা ভালো করে দেখে নেবে। তো আশা করি তোমরা প্রথম প্রশ্নটা বুঝতে পেরেছ। তো দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ফুল, পাতা ইত্যাদির মাধ্যমে প্রাকৃতিক বর্ণচক্র। তো বিভিন্ন ধরনের ফুল এবং পাতা ব্যবহার করে প্রাকৃতিক বর্ণচক্র তৈরি করতে বলা হতে পারে। সেক্ষেত্রে আমরা যদি একটু উত্তরটা দেখে নিই তাহলে দেখতে পাচ্ছ এইখানে যে এই যে প্রাকৃতিক বর্ণচক্র। তো প্রাকৃতিক বর্ণচক্র মূলত ওই বর্ণচক্রের মধ্যে একটা বিষয় যেটা হচ্ছে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হবে। অর্থাৎ এখানে যদি লাল রং, ইয়েলো মানে হলুদ রং এবং সবুজ রং যদি থাকে, এইগুলার জন্য যেমন লাল পাতা, হলুদ পাতা, সবুজ পাতা এরকম এক এক ধরনের পাতা বা এক এক ধরনের ফুল নিয়ে একটা বর্ণের চক্র তৈরি করা হলে সেটা হবে প্রাকৃতিক বর্ণচক্র। তো যদি পরীক্ষার মধ্যে প্রাকৃতিক বর্ণচক্রের কথা বলে তাহলে তোমরা এইভাবে দিতে পারো। তো আশা করি তোমরা এই বিষয়টিও বুঝতে পেরেছ। তো এখন পরের প্রশ্ন যদি যাই, সেখানে আছে যে দলীয়ভাবে রঙের গানটি গাও। তোমাদের বইয়ে যদি নিচে যাও, এই যে এখানে রঙের গানটি রয়েছে, এটা দলীয়ভাবে অথবা এককভাবে গাও গেতে বলা হতে পারে, বা তোমরা এটা ক্লাসে উপস্থাপন করতে বলা হতে পারে বা আবৃত্তি করতে বলা হতে পারে। তো দেখতে পাচ্ছ যে গানটা এরকম যে সে এক মজার খেলা, রঙের সাথে রং মিলিয়ে চলছে রঙের মেলা, সে এক মজার খেলা। নীল হলুদে সবুজ হবে, কালো লালে খয়েরি, সাদা কালো ছায়ের মতো রংটি হবে তৈরি। গোলাপি চাও লালে সাদা মেশাও না এবেলা, কমলা হবে লাল হলুদে, বেগুনি লাল নীলে, ফিকে হবে সব গাঢ় রং একটু সাদা নীলে। এমনি করে চলছে মধুর রং বানানোর খেলা। তো এই হচ্ছে রঙের যে গানটি সেটি। তো আমরা পরের যে প্রশ্ন আছে সেটা দেখে নেব। দেখতে পাচ্ছ পরের প্রশ্নটা হচ্ছে বন্ধু খাতা উপস্থাপন করো। তোমরা জানো যে বছরের প্রথম থেকেই তোমাদের একটা বন্ধু খাতা তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল স্কুল থেকে, এবং যে বন্ধু খাতায় তোমরা বিভিন্ন বিষয় অঙ্কন, বিভিন্ন বিষয় লিখে রাখতে সেই বন্ধু খাতাটি হয়তোবা দেখতে পারে। তো এটার প্রতিও একটু নজর রাখতে হবে যে এই বন্ধু খাতাটি তোমাদের কমপ্লিট হয়েছে কিনা। তো এখানে সেই বন্ধু খাতার বিষয়ে কথা বলা হয়েছে। তো এখন আমরা পরের প্রশ্নটা দেখব। পরের প্রশ্নটা হচ্ছে তুমি হয়তো রিকশার পিছনে বিভিন্ন নকশা দেখে থাকবে, সেরকম আরও কিছু নকশা তৈরি করো। এরকমভাবে নকশা তৈরির কথা বলতে পারে। তো এই নকশা তৈরির জন্য আমরা যদি দেখি এই যে রিকশার পিছনে বা রিকশার মধ্যে বিভিন্ন ধরনের নকশা আমরা দেখতে পাবো। এইগুলা ছাড়াও আরও অন্যান্য যানবাহনেও বিভিন্ন ধরনের নকশা থাকতে পারে, যেই নকশাগুলো হয়তোবা তোমাকে পরীক্ষা এরকমভাবে বা বিভিন্ন দলীয় কাজ বা একক কাজের মধ্যে বলা হতে পারে বিভিন্ন নকশা তৈরির জন্য। তো আশা করি এই বিষয়টাও তোমরা বুঝতে পেরেছ। পরের প্রশ্ন যদি আসি, সেখানে রয়েছে যে শিল্প চর্চায় জয়নাল আবেদিন শিল্প চর্চা না শিল্পচার্য হবে চার্য। শিল্পচার্য। তো
তো দেখতে পাচ্ছ শিল্পাচার্য জয়নাল আবেদীন সম্পর্কে একটি প্রতিবেদন লেখো, বা তার জীবনী সম্পর্কে একটি প্রতিবেদন যদি আসে, বা যে কোনো বিষয় তার জীবনী সম্পর্ক নিয়ে বা তার জীবনী সম্পর্কে যে কোনো বিষয় আসতে পারে, তখন সেটা আমাদের বলতে হবে বা লিখতে হবে। পরেরটা হচ্ছে শিল্পাচার্য জয়নাল আবেদীনের আঁকা দুটি শিল্পকর্ম অঙ্কন করো। আচ্ছা, এখানে যে শিল্পাচার্য জয়নাল আবেদীনের সম্পর্কে একটি প্রতিবেদনের কথা বলা হয়েছে, সেটার জন্য আমরা বইয়ের সাহায্য নিতে পারি। এই যে এখানে জয়নাল আবেদীনের জীবনী সম্পর্কে কিছু কথা লেখা আছে, তোমরা প্রতিবেদন আকারে এই কথাগুলো লিখতে পারো। হ্যাঁ, তো পরের প্রশ্নটা যদি আমরা দেখি, পরের প্রশ্নটা হচ্ছে শিল্পাচার্য জয়নাল আবেদীনের আঁকা দুটি শিল্পকর্ম অঙ্কন করো। তো এই যে তোমাদের বইয়ের মধ্যে এখানে দেখতে পারবে যে শিল্পাচার্য জয়নাল আবেদীনের কিছু শিল্পকর্ম রয়েছে, যেমন দুর্ভিক্ষ 1943 সালে, দুর্ভিক্ষ 1943 সালের দুইটা ছবি এখানে দেওয়া আছে, এবং বিদ্রোহী 1951 সালের একটা ছবি। এই তিনটা ছবি টোটাল জয়নাল আবেদীনের আঁকা আছে। এখান থেকে এগুলো তোমরা প্র্যাকটিস করবে বাসায়, যাতে করে পরীক্ষায় যে কোনোভাবেই যদি আসুক সেটা তুমি অ্যান্সার করতে পারো। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এখন পরের প্রশ্নটা যদি দেখি, যে নিজের ভাষায় পছন্দমতো ফন্ট ব্যবহার করে মায়ের মুখের মধুর ভাষা নামক একটি পোস্টার তৈরি করো। অর্থাৎ নিজের ভাষা, তোমাদের নিজের স্থানীয় ভাষা বা নিজের ভাষার পছন্দমতো ফন্ট ব্যবহার করে তুমি বাংলা ফন্ট ব্যবহার করতে পারো। সেই ফন্ট ব্যবহার করে মায়ের মুখের মধুর ভাষা নামক একটা পোস্টার তৈরি করব। তারপর নিচে যদি আসি, এখানে আছে নিজ এলাকার যে কোনো স্থানীয় গান বাছাই করো এবং দলগতভাবে তা গাওয়ার চেষ্টা করো। অর্থাৎ তোমার নিজ এলাকার একটি স্থানীয় গান বাছাই করবে এবং সেই গানটি তোমরা দলীয়ভাবে বা এককভাবে উপস্থাপন করবে ক্লাসে বা গাওয়ার চেষ্টা করবে। এরকমভাবেও প্রশ্ন হতে পারে, যেরকমটা এখানে লেখা হয়েছে যে এই যে নিজ এলাকার যে কোনো সহজ বা বয়সের একটি আঞ্চলিক গান বাছাই করব, একটি দল উক্ত গানটি সমবেতভাবে গাওয়ার চেষ্টা করব। তো এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। পরের বিষয়টা হচ্ছে কবি রমেশ শীল এর জীবনী সম্পর্কে লেখো। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বা রমেশ শীলের জীবনীটা খুবই গুরুত্বপূর্ণ। তো এইখান থেকে আমরা কবি এই রমেশ শীলের জীবনী সম্পর্কে এখান থেকে পড়ে নেব, আমরা এখান থেকে ভালো করে পড়ে নেব। তাহলে আমরা যে কোনো ধরনের প্রশ্নই যদি রমেশ শীলের সম্পর্কে আসে, তাহলে আমরা সেটার উত্তর দিতে পারবো। পরের প্রশ্ন হচ্ছে দলগতভাবে শরীর দিয়ে বিভিন্ন নকশা তৈরি করো। এই যে এখানে যদি যাই, এই যে এখানে দেখতে পাচ্ছ যে এই যে শরীর দিয়ে বিভিন্ন নকশা, কিভাবে নকশা তৈরি করতে হবে শরীর দিয়ে, সেটার সম্পূর্ণ ধাপটি এখানে লেখা আছে। তোমরা এখান থেকে ভালো করে পড়ে নেবে, এবং স্কুলে যদি যে কোনোভাবেই প্রশ্ন আসুক এখান থেকে, তোমরা আশা করি এখান থেকে উত্তর দিতে পারবে। পরের প্রশ্ন হচ্ছে শিল্পী কামরুল হাসানের দুটি শিল্পকর্ম অঙ্কন করো। এইখানে তারপর যদি আমরা আরেকটু নিচে আসি, তো এখানে দেখতে পাচ্ছ এই যে শিল্পী কামরুল হাসান, তার সম্পর্কে একটু ভালো করে পড়ে নিবে, এবং তার সম্পর্কে এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখেছে, যে তিনি মূলত আমাদের যে জাতীয় পতাকা আছে তার নকশা তিনি তৈরি করেছিলেন। সেই বিষয়গুলো এখানে লেখা আছে, এগুলো ভালো করে পড়ে নিবে তোমরা, এবং যদি নিচে আসো তাহলে দেখতে পারবে তার আঁকা কিছু শিল্পকর্ম। এই শিল্পকর্মগুলো প্র্যাকটিস করতে হবে, যে কোনো একটি হয়তোবা আসতে পারে। পরের প্রশ্ন হচ্ছে বৈশাখী উৎসব উদযাপন উপলক্ষে আলপনা অঙ্কন করো। অর্থাৎ আলপনা অঙ্কন প্র্যাকটিস করতে হবে তোমাদের বৈশাখী মেলা উদযাপন বা বৈশাখী উদযাপন উপলক্ষে। এই যে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের আলপনা, এই যে এরকম কিছু আলপনা হয়তোবা শিখে ফেলতে হবে তোমাদের। এতে করে তোমরা যে কোনোভাবেই পরীক্ষায় প্রশ্ন আসুক তোমরা লিখতে পারবে আশা করি। তারপর হচ্ছে রবীন্দ্রনাথের আঁকা দুটি ছবি আঁকো।
সর্বশেষ আমরা রবীন্দ্রনাথের আঁকা কিছু ছবি শেখার চেষ্টা করব। এই তো তার কিছু আঁকা ছবি রয়েছে এখানে, এগুলো শেখার চেষ্টা করব এবং রবীন্দ্রনাথ সম্পর্কে এখানে কিছু তথ্য দেওয়া আছে, সেগুলো একটু ভালো করে পড়ে নিব। তো আশা করি তোমরা এই সকল বিষয়গুলো বুঝতে পেরেছো এবং আশা করি এর মধ্যেই তোমাদের এই বিষয়গুলোর মধ্যেই তোমাদের পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন করা হবে। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছ শিল্পাচার্য জয়নাল আবেদীন সম্পর্কে একটি প্রতিবেদন লেখো, বা তার জীবনী সম্পর্কে একটি প্রতিবেদন যদি আসে, বা যে কোনো বিষয় তার জীবনী সম্পর্ক নিয়ে বা তার জীবনী সম্পর্কে যে কোনো বিষয় আসতে পারে, তখন সেটা আমাদের বলতে হবে বা লিখতে হবে। পরটা হচ্ছে শিল্পাচার্য জয়নাল আবেদীনের আঁকা দুটি শিল্পকর্ম অঙ্কন করো। আচ্ছা, এখানে যে শিল্পাচার্য জয়নাল আবেদীনের সম্পর্কে একটি প্রতিবেদনের কথা বলা হয়েছে, সেটার জন্য আমরা বইয়ের সাহায্য নিতে পারি। এই যে এখানে জয়নাল আবেদীনের জীবনী সম্পর্কে কিছু কথা লেখা আছে, তোমরা প্রতিবেদন আকারে এই কথাগুলো লিখতে পারো। হ্যাঁ, তো আহ, পরের প্রশ্নটা যদি আমরা দেখি, পরের প্রশ্নটা হচ্ছে শিল্পাচার্য জয়নাল আবেদীনের আঁকা দুটি শিল্পকর্ম অঙ্কন করো। তো এই যে তোমাদের বইয়ের মধ্যে এখানে দেখতে পারবে যে শিল্পাচার্য জয়নাল আবেদীনের কিছু শিল্পকর্ম রয়েছে, যেমন আহ, দুর্ভিক্ষ 1943 সালে, দুর্ভিক্ষ 1943 সালে দুইটা ছবি এখানে দেওয়া আছে, এবং বিদ্রোহী 1951 সালের একটা ছবি। এই তিনটা ছবি টোটাল জয়নাল আবেদীনের আঁকা আছে। এখান থেকে এগুলো তোমরা প্র্যাকটিস করবে বাসায়, যাতে করে পরীক্ষায় যে কোনোভাবেই যদি আসুক সেটা তুমি অ্যান্সার করতে পারো। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এখন পরের প্রশ্নটা যদি দেখি, যে নিজের ভাষায় পছন্দমতো ফন্ট ব্যবহার করে মায়ের মুখের মধুর ভাষা নামক একটি পোস্টার তৈরি করো। অর্থাৎ আহ, নিজের ভাষা, তোমাদের নিজের স্থানীয় ভাষা বা নিজের ভাষার পছন্দমতো ফন্ট ব্যবহার করে তুমি বাংলা ফন্টের বাংলা ফন্ট ব্যবহার করতে পারো। সেই ফন্ট ব্যবহার করে মায়ের মুখের মধুর ভাষা নামক একটা পোস্টার তৈরি করব। তারপর নিচে যদি আসি, এখানে আছে নিজ এলাকার যে কোনো স্থানীয় গান বাছাই করো এবং দলগতভাবে তা গাওয়ার চেষ্টা করো। অর্থাৎ তোমার নিজ এলাকার একটি স্থানীয় গান বাছাই করবে এবং সেই গানটি তোমরা দলীয়ভাবে বা এককভাবে উপস্থাপন করবে ক্লাসে বা গাওয়ার চেষ্টা করবে। এরকমভাবেও প্রশ্ন হতে পারে, যেরকমটা এখানে লেখা হয়েছে যে এই যে নিজ এলাকার যে কোনো সহজ বা বয়সভিত্তিক একটি আঞ্চলিক গান বাছাই করব, একটি দল উক্ত গানটি সমবেতভাবে গাওয়ার চেষ্টা করব। তো এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। পরের বিষয়টা হচ্ছে কবি রমেশ শীল এর জীবনী সম্পর্কে লেখো। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বা রমেশ শীলের জীবনীটা খুবই গুরুত্বপূর্ণ। তো এইখান থেকে আমরা কবি এই রমেশ শীলের জীবনী সম্পর্কে এখান থেকে পড়ে নেব, আমরা এখান থেকে ভালো করে পড়ে নেব। তাহলে আমরা যে কোনো ধরনের প্রশ্নই যদি রমেশ শীলের সম্পর্কে আসে, তাহলে আমরা সেটার উত্তর দিতে পারবো। পরের প্রশ্ন হচ্ছে দলগতভাবে শরীর দিয়ে বিভিন্ন নকশা তৈরি করো। এই যে এখানে যদি যাই, এই যে এখানে দেখতে পাচ্ছ যে এই যে শরীর দিয়ে বিভিন্ন নকশা, কিভাবে নকশা তৈরি করতে হবে শরীর দিয়ে, সেটার সম্পূর্ণ ধাপটি এখানে লেখা আছে। তোমরা এখান থেকে ভালো করে পড়ে নেবে এবং স্কুলে যদি যে কোনোভাবেই প্রশ্ন আসুক এখান থেকে, তোমরা আশা করি এখান থেকে উত্তর দিতে পারবে। পরের প্রশ্ন হচ্ছে শিল্পী কামরুল হাসানের দুটি শিল্পকর্ম অঙ্কন করো। এইখানে তারপর যদি আমরা আরেকটু নিচে আসি, তো এখানে দেখতে পাচ্ছ এই যে শিল্পী কামরুল হাসান, তার সম্পর্কে একটু ভালো করে পড়ে নিবে এবং তার সম্পর্কে এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখেছে, যে তিনি মূলত আমাদের যে জাতীয় পতাকা আছে তার নকশা তিনি তৈরি করেছিলেন। সেই বিষয়গুলো এখানে লেখা আছে, এগুলো ভালো করে পড়ে নিবে তোমরা। এবং যদি নিচে আসো তাহলে দেখতে পারবে তার আঁকা কিছু শিল্পকর্ম, এই শিল্পকর্মগুলো প্র্যাকটিস করতে হবে যে কোনো একটি
হয়তোবা আসতে পারে। পরের প্রশ্ন হচ্ছে বৈশাখী উৎসব উদযাপন উপলক্ষে আলপনা অঙ্কন করো। অর্থাৎ আলপনা অঙ্কন প্র্যাকটিস করতে হবে তোমাদের বৈশাখী উদযাপন, বৈশাখী মেলা উদযাপন বা বৈশাখী উদযাপন উপলক্ষে। এই যে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের আলপনা, এই যে এরকম কিছু আলপনা হয়তোবা শিখে ফেলতে হবে তোমাদের। এতে করে তোমরা যে কোনোভাবেই পরীক্ষায় প্রশ্ন আসুক তোমরা লিখতে পারবে আশা করি। তারপর হচ্ছে রবীন্দ্রনাথের আঁকা দুটি ছবি আঁকো। সর্বশেষ আমরা রবীন্দ্রনাথের আঁকা কিছু ছবি শেখার চেষ্টা করব। এই তো তার কিছু আঁকা ছবি রয়েছে এখানে, এগুলো শেখার চেষ্টা করব এবং রবীন্দ্রনাথ সম্পর্কে এখানে কিছু তথ্য দেওয়া আছে সেগুলো একটু ভালো করে পড়ে নিব। তো আশা করি তোমরা এই সকল বিষয়গুলো বুঝতে পেরেছ এবং আশা করি এর মধ্যেই তোমাদের এই বিষয়গুলোর মধ্যেই তোমাদের পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন করা হবে। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।